আজ থেকে প্রায় 5 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20 বা 22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভোগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক মনে করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারদিক বেশ ফাঁকা। টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল, আপনি কি এনে প্রথমে এইছেন নাকি বাবু? হ্যাঁ, কেন বলুন তো? এরকম জায়গায় আপনি থাকতে পারবেন তো? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। আমি মালপত্তর নামাতে নামাতে বললাম, খুব পারবো, তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম। মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার অপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। তা 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো, চারদিকে গাছপালা আর বন, মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্পখাট পেতে দিয়ে গেলেন। আমি তাতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। রান্নাঘরে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি আর পেয়ারা চমচম কিনে নিয়ে আসলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়ছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতরটা হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাতেই আমার জামা কাপড় সব গুছিয়ে রেখে গেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করল কে? বাড়ির মালিকের নাম গজেনবাবু। আমি তাকে ডাকলাম, গজেনবাবু শুনছেন? 2-3 বার। বলছি কি একটু নিচে আসবেন? ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে ওপরে উঠেই দেখি
ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই চলে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো, মেজাজটাও খিচড়ে গেল। এ ঘরে যখন আর কোনো দরজাই নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। টাকা কড়ি সব সময় নিজের কাছেই রাখবেন। সন্ধ্যের পর জানালা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লেও দরজা খুলবেন না। এসব জায়গা ভালো জায়গা নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না। তা নয় হলো, কিন্তু আমার ঘরের আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন গত হয়েছেন। ও ধারে আমার একটা বাড়ি আছে, সেখানেই থাকি। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন, এখানে কোনো মহিলা থাকে না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে এইগুলো খালি জ্বালাতন করে এসে। আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো, অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাটা দিয়ে উঠল গায়ে। চারদিক নিস্তব্ধতা, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এত বাসনপত্তর কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানাটা পরিপাটি করে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবু সন্ধ্যের পর থাকে না এখানে। কেন যে থাকে না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটা কে। তবে কি বসে বসে মন স্থির করে ফেললাম, আজকের রাত্রিটা যেমন করেই হোক কাল সকাল হতেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম।
তারপর সঙ্গে আনা প্যারা চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক, এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার ওপর ভয়ে এবং প্যারা চমচম খাওয়ার ফলে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল, যদিও তবুও যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় দপদপিয়ে হ্যারিকেনটা নিভে গেল। আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে। ভয় ভয়ে আমি জোরে কাঁপা কাঁপা গলায় বললাম, কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিতেই তো করে দিচ্ছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় টিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা তা জানি না। কি করেই বা জানবো, সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে দেখলাম কুয়োর পাড়ে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপরে যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলার ধারে বড় একটি গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সে দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে আছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিতে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন।